আসসালামু আলাইকুম। সেদিন যে বাজারের সাথে চিংড়ি মাছগুলো এনেছিলাম, তো সেইগুলো তো আর বেরই করা হয়নি ডিপ ফ্রিজ থেকে। তো আজ বের করে নিয়ে আসলাম। কিছুটা দুপুরে রান্নাবান্না করব আর কিছুটা রেখে দিব। তো এই কারণেই চিংড়ি মাছগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ছেড়ে দিয়েছে বরফ। তো এখন কয়েকটা পলিথিনে ভাগ করে রেখে দিচ্ছি, আর বাকিটা আমি দুপুরবেলার জন্য বেছে ধুয়ে নিব। বরাবরের মতো আমি মেহনাজ আমন্ত্রণ করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি, ছোট ছোট সোনামণি এবং ভাইয়েরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্রথমেই মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এ ধরনের ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন এবং প্রথমবারের মতো যদি আমার চ্যানেলটি আজ ভিজিট করে থাকেন, তো তারা চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারেন। এই তো চিংড়ি মাছগুলো যেগুলো আমি রান্না করব সেগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। আর যে কয়েকটা বড় চিংড়ি মাছ রয়েছে সেগুলো একটু ভেতরে যে চিকন রগের মতো যেটা থাকে সেটাও ফেলে দেওয়ার চেষ্টা করেছি। মোটামুটিভাবে চিংড়ি মাছগুলোকে আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে লবণ দিয়ে সুন্দর করে আমি খেঁচে ধুয়ে নিব। আর চিংড়ি মাছের যে মাথা, যে ময়লাগুলো বের হয়েছে সেগুলো এখন 2টা পলিথিনে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলো এখন ময়লা ঝুড়িতেও রাখবো না, আর তাছাড়া বাইরেও কোথাও ফেলবো না। এটা যখন জমে যাবে তখন আমি পরের দিন ময়লার সাথে ফেলে দিব। আজ ফেলতে পারছি না, যে কারণে সেটা হচ্ছে যে আমার ময়লার ঝুড়িটা ফিল আপ হয়নি, এটা ভরতে এখনও বাকি আছে, যার কারণে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, পরের দিন ফেলে দিব। তো যে কথা বলেছিলাম যে বড় যে কয়েকটা চিংড়ি মাছ সেগুলোতে রগ ফেলে নিচ্ছি আমি। আসলে এই সাইজের চিংড়ি মাছগুলোতে না রগ অতটা বেশি পাওয়া যায় না, তারপরেও আমি যে কয়টা পেয়েছি ফেলে দিয়েছি। এখন মোটা দানা লবণ দিয়ে খেয়েছি চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকবার পানি পাল্টিয়ে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে মাছগুলোকে ধুতে থাকি। আর কারা কারা আমার মতো চিংড়ি মাছও লবণ দিয়ে খেঁচে ধুয়ে থাকেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার প্রত্যেকটা মাছই লবণ দিয়ে খেঁচে ধুয়ে না নেওয়া পর্যন্ত নিজের কাছে শান্তি মনে হয় না। আর যতই কাজের আপা মাছ ধুয়ে দিক বা মাংস কেটে দিক, তারপরেও কিন্তু আমি নিজে আরও 2-1 বার ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই। এটা হচ্ছে যে আমার একটা খুঁতখুঁতে স্বভাব। আর প্রত্যেকটা কাজের পরে আমাকে তো হ্যান্ড ওয়াশ করতেই হয়। তো এই কাজগুলি না করলে হয় না। মনে হয় খুঁতখুঁতে স্বভাবের যারা, তারা মনে হয় এই কাজগুলো একটু বেশিই করে। তো স্কুল থেকে আসার পথে তারপরে কিছু সবজির বাজার কিনে এনেছিলাম। এখন সবজিগুলোর পলিথিন খুলে আমি বের করছি। যেগুলো দুপুরের জন্য রান্না করব সেগুলো বাইরে রেখে বাকিটা আমি ফ্রিজে উঠিয়ে রাখব। তো অনেক সাহস করে আজ একটা লাউ কিনেছি। দোকানদার বলেছে জালি না হলে কিন্তু ফেরত দিবে না পা। তো যাই হোক, ওটা তো আর করা যায় না। বাসায় একবার চলে আসলে বা কাটার পরে কি সেই সবজির দোকানে ফেরত নিয়ে যাওয়া যায়? তারপরে অনেক সাহস করে ঢাকা শহরের একটা লাউ কিনে আনলাম। কী খাবো আসলে, আব্বা তো কোনো সবজিই খায় না। তার ভেতরে চিন্তা করলাম যে চিংড়ি মাছ দিয়ে আজ লাউ দিয়ে রান্না করব, সাথে একটু টমেটো দিব। আর বেগুন কিনে এনেছিলাম, বরবটি কিনে এনেছিলাম, তো সেগুলো ফ্রিজে রেখে দিলাম। আর ওই যে কথাটা আপনাদেরকে গত ব্লগেও শেয়ার করেছি যে ইদানিং কাজের আপা যে কাজটা প্রায় করছে সেটা হচ্ছে যে আমার কাটা বাছা রান্নার পরে তারপরে উনি আমার বাসায় ঢোকে। তো এরকম বেশ কয়েকদিনই হচ্ছে, মানে আব্বা যতদিন আমার বাসায় আছে ঠিক ততদিনই হচ্ছে। মানে এক হচ্ছে আমাকে যেহেতু টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়, সেটা তো করতেই হবে। আর তারপরে হচ্ছে যে এই কাজগুলো আগে যেহেতু আপা গুছিয়ে দিত, সেটা এখন নিজেকে করে বেছে কেটে তারপরে গুছিয়ে রান্নাবান্না করে টাইমের মধ্যে সব কিছু শেষ করতে হয়। মানে চ্যালেঞ্জ আরও বেড়ে গিয়েছে আমার জন্য। তো যাই হোক, এই যে লাউটাকে কাটতে বসেছি, আমার হাজব্যান্ড দেখে বলছে যে তুমি এই লাউটা রান্না করো না, এটা ভাজি করে ফেলো। তো আমি বললাম যে কাটা যেহেতু হয়ে গেছে আমি এখন কিভাবে ভাজি করি বলো তো। আর তাছাড়া সাহস নিয়ে রান্না করেই দেখি। আসলে গ্রামের লাউয়ের মতো অতটা বেশি গলে যাবে না, লাউটা জালি আছে ঠিকই, কিন্তু তারপরেও
খুব বেশি একটা ভালো না। এই তো আমি লাউটা কেটে নিলাম, আর লাউটা কাটার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি পেঁপে কাটবো। তো গতদিন আপনাদের ভাইয়া বেশ বড় সাইজের একটা পেঁপে নিয়ে এসেছিলো, তো চিন্তা করছি যে এখান থেকে পেঁপে ভর্তা দিব। তো কাটার পরে দেখি কি যে সেটা একদমই পেকে গেছে। তো আব্বাকে দেখিয়ে বললাম যে আপনি কি খাবেন এই ধরনের কাঁচা পাকা পেঁপে? তো আব্বা বলে যে হ্যাঁ দাও, কেটে দাও, একটু খাই। আর তাছাড়া নর্মালি কিন্তু এরকম 11:30 12টা বা 12:30টার দিকে কিন্তু আব্বাকে একটা ফল, ফ্রুটস বা অন্য যে কোনো ছোটো ধরনের একটু নাস্তা আইটেম দেওয়া হয়। তো এই কারণেই এখন পেঁপেগুলো কেটে ধুয়ে তারপরে আব্বাকে খেতে দিব। যেহেতু আব্বাকে দেওয়ার উদ্দেশ্যে আসলে পেঁপেটা কাটিনি, সেই হিসেবে প্লেটও আনিনি, তো এই কারণে কাটতে গিয়ে হাত থেকে পড়ে গেল। তারপরে পেঁপেগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এই যে এখন আব্বাকে দিয়ে যাচ্ছে, উনি এখন খাবে। আজ আব্বার শরীরটা ভালো লাগছে না খুব বেশি, এখনও কিন্তু আমাকে বলে নেই। আচ্ছা, একজন আপু আমার এই অ্যালুমিনিয়ামের কড়াইয়ের তলটা দেখতে চেয়েছেন, তো এই যে দেখিয়ে দিচ্ছি আপু। এটাকে হচ্ছে বলে বটম তোলা, আমি বাংলায় বলি খাঁজ কাটা। তো যাই হোক, ইন্ডাকশন চুলার জন্য হচ্ছে প্রত্যেকটা পাত্রের পিছনে এমনটা থাকলেই সেই পাত্রগুলো ইন্ডাকশন চুলাতে রান্না করা যাবে। তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা রান্না করে নিব, এজন্য মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো রান্না করতে করতে আমি আরেকজন আপুর কমেন্টের রিপ্লাই দিচ্ছি। একজন আপু জানতে চেয়েছেন যে আমার গোল্ড কালেকশনগুলো আপু দেখতে চান। তো আপু আসলে সত্যি কথা বলতে যেটা, যে আমার গোল্ডের কোনো কালেকশন নেই। আমার কোনো দামি কোনো গয়না বা গোল্ড, টোটালি কোনো গোল্ড ডায়মন্ড এগুলো কোনো কিছুই নেই। ছোটোবেলা থেকে আমার মা সবসময় একটা কথা আমাকে বলতো, সেটা হচ্ছে যে নিজে সোনা পড়ো না, নিজেকে সোনা বানানোর চেষ্টা করো যাতে অন্য কেউ তোমাকে পড়তে পারে। আসলে এই কথাটা বলার অর্থ ছিল যে আমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম, পড়ালেখায় ভালো ছিলাম, তো ওইটাকে আরও বেশি মনোযোগ আনতে বা রেজাল্ট ভালো করার জন্য মা সবসময় এভাবে আমাকে উৎসাহ দিয়ে কথা বলতো যে এমনভাবে নিজেকে তৈরি করো, সোনা হিসেবে তৈরি করো। সোনা তো খুব দামি জিনিস, সবাই সেটাকে পড়তে চায়, নিতে চায়, তো তোমাকেও যেন মানুষ সবাই এভাবে পড়তে পারে, নিতে পারে। তো যাই হোক, ওটা কোনো কথা না, ওটা তো ছোটোবেলার কথা। আর বড় হয়ে আসলে যতটুকু গোল্ড আছে খুব সামান্য পরিমাণ, যেটা আসলে পাবলিক প্লেসে দেখানোর মতো কোনো অবস্থাতেই নাই। এই কারণে দেখাচ্ছি না আপু, আপনি রাগ করবেন না আমার উপরে। তবে আমার যে 2টা বাচ্চা আছে আর আমার যে স্বামী আছে, আমার কাছে মনে হয় যেন গোল্ড ডায়মন্ড সব কিছুর থেকে এখন তারা আমার জীবনের সবচেয়ে সেরা সম্পদ। কারণ একটা নারীর জীবনে স্বামী না থাকলে কিন্তু অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়, শ্বশুরবাড়িতে মূল্য পাওয়া যায় না, সমাজে তাকে বিভিন্নভাবে বিভিন্ন চোখে দেখে। তাছাড়া স্বামী আসলে একটা মেয়ের জীবনের সব, সেটা তো বুঝতেই পারছেন। তো আসলে কথাটাকে আমি অন্য কোনো সেন্সে বা অন্য কোনো দিকে আমি নিচ্ছি না। তো যাই হোক আপু, সোজা কথায় উত্তর হচ্ছে আমার কোনো গোল্ড কালেকশন নাই। তো এদিক থেকে কিন্তু আপার মেয়েটা আজ আপার সাথে এসেছিল, এসেই বলে যে আন্টি আমি চানাচুর খাবো, তাই ওকে চানাচুর দিয়েছিলাম। তো আপা তো ঘর মুছে দিয়েছে। তো এরপরে আমি যে টেবিলটা জায়গা মতো রাখবো সেটা রাখতে পারছিলাম না, কারণ ও হচ্ছে টেবিলের পরে চানাচুরগুলো রেখে খাচ্ছিল। তো যাই হোক, আপা এখন চলে যাবে, আর এদিক থেকে কিন্তু আমার লাউ চিংড়ি মাছের তরকারিটাও প্রায় রান্না শেষ হওয়ার পথে। তো এই তো এখন অন্য দিক থেকে দেখতে পেয়েছেন যে আমি কিন্তু পেঁপে সেদ্ধ করে নিয়েছি কিছুটা, আর একটা পেঁপে ছিল বাসায়, তো সেখান থেকে কিছুটা পেঁপে সেদ্ধ করে এখন ভর্তা মাখানোর জন্য রেডি করছি। মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল আর লবণ দিয়ে পেঁপে ভর্তাটা মাখিয়ে নিব। এই ধরনের ভর্তা কিন্তু আমার হাতে বেশ ভালো লাগে, বিশেষ করে কাঁচকলা ভর্তা, আলু ভর্তা, পেঁপে ভর্তা, কচুরমুখী ভর্তা। তো এই সব ধরনের ভর্তাগুলো আপনাদের ভাইয়া বলে যে বেশ ভালোই মজা করে বানাও। এই তো আপা যে টুকটাক কাজ ছিল সেগুলো করে দিয়ে ওনার বাচ্চাকে নিয়ে চলে গেল। ভর্তাটা মাখাতে মাখাতে আমার প্রিয় আরেকজন আপুর কমেন্টের রিপ্লাই দেই। মমতাজ আপু জানতে চেয়েছেন যে এক কাজ কত টাকা করে, আর আমি আপাকে দিয়ে কয়টা কাজ করাই। তো এক কাজ হচ্ছে 1000 টাকা করে আপু, আর আপাকে দিয়ে আমি 2টা কাজ করাই। তো মাসে আপাকে হচ্ছে 2000 টাকা দেওয়া লাগে। তো এই তো, আর আমি ওনাকে কাজের পরিমাণ খুবই কম দিয়ে থাকি, একদম ওনার কষ্ট না হয় এই ধরনের কাজগুলোই মূলত ওনাকে দিয়ে থাকি। তো ভর্তাটা মাখিয়ে কিন্তু টেবিলে দিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে বাচ্চাদের আমি ভাত দিয়ে দিচ্ছি। ওরা তো মাংস বা ডাল এগুলো হলে ভাতটা খেতে পারবে। আর তরকারি বেড়ে এখন আমি টেবিলে দিয়ে দিব। আব্বার জন্য তরকারিটা বেড়ে নিচ্ছি, এখন আব্বাকে খাবার দিব।
প্রতিদিনই রান্নাবান্না করলে কিছু না কিছু খাবার ফ্রিজে একদম থেকেই যাচ্ছে। তো তার ভেতরে আজ রয়েছে ডাল আর মুরগির মাংস। এগুলো আব্বাকে দিব না, এগুলো বাচ্চারা খাবে। তো আব্বাকে একদম গরম গরম পেঁপে ভর্তা আর চিংড়ি মাছ লাউয়ের ঝোল দিয়ে দিয়েছি। আব্বা এখন খেতে বসেছে আর আমি এখন আব্বাকে পাশে বসে থেকে তারপরে খাবার দিব। আর সেই সাথে আব্বা আমার সাথে টুকটাক কিন্তু অনেক গল্প করে। দিনে রাতে যখনই সময় পায় তখনই কিন্তু আম্মাকে নিয়ে অনেক ধরনের স্মৃতি রোমন্থন করে। বিশেষ করে আম্মার সাথে কবে দেখা হয়েছিল, কবে পরিচয়, আম্মাকে চিনতো কিনা, কিভাবে বিয়ে হয়েছিল, কে বিয়ের ঘটকালি করেছিল, আম্মার কেমন চুল ছিল, রূপ ছিল, মানে সব দিক থেকে সব কিছুর গল্প আব্বা এখন বসে বসে আমার সাথে করে। বিশেষ করে আব্বাই যে কয়টা দিন আমার বাসায় এসেছে, আজ দিয়ে আমি যখন ভয়েস ওভার করছি, আজ দিয়ে আব্বা আমার বাসায় এসেছে প্রায় 21 দিনের মতো। তো এই সময় তো বিভিন্ন সময় যখন ফ্রি থাকে তো আব্বা বসে বসে কিন্তু আমার সাথে এই ধরনের গল্পগুলোই করে। যখন ওষুধ দিই, যখন কোনো যেটা চাচ্ছে, কলম চাইলে কলম দিই, তখন উনি আম্মার কথা বেশি মনে পড়ার বলে কি যে আমাকে কখনো কোনো কষ্ট করতে হয়নি, যেটা চেয়েছি তোমার শাশুড়ির সামনে সেটা হাজির করেছে। তো যাই হোক, আব্বার অনেক খারাপ লাগছে। এখন বাজে 2:30টার মতো। আমাকে বলল যে আমি যেন নিজে গিয়ে লাল চিড়া কিনে নিয়ে আসি। উনি লাল চিড়া সুধা খাবে, শুধু শুধু খাবে, এটা ভিজিয়েও খাবে না। মানে আব্বার হচ্ছে যে একটু লুজ মোশনের মতো হচ্ছে, আর গরমটাও কিন্তু বাইরে প্রচুর পড়েছে। তো যার কারণে কিন্তু আব্বাকে খাইয়ে দিয়ে সেই তখনই আমি আবার ঝটপট নিচে নেমে গিয়ে এই যে লাল চিড়াটা কিনে আনছি। তো এখানে আমি হাফ কেজি চিড়া নিলাম। আর যেহেতু একটু লুজ মোশনের মতো হচ্ছে, আমি এখন কাঁচকলাটাও কিনে নিয়ে বাসায় যাব, যে কাঁচকলা দিয়ে ভর্তা দিলে বা একটু জাউ ভাত রান্না করে দিলে আব্বা খেতে পারে কিনা। তো বাসায় যখন আমি কাঁচকলা নিয়ে এসেছি তখন আব্বা বলছে যে না, উনি কাঁচকলা দিয়ে ভর্তা খাবেও না, জাউ ভাতও খেতে পারে না। তো যাই হোক, এখন বাসায় আবার দ্রুত পায়ে চলে এসেছি। তো আসার পরে এখন আমি হচ্ছে যে চিড়াগুলো ঝেড়ে তারপরে আব্বাকে কিছুটা শুধু চিড়া আমি খেতে দিব। পানিতে ভিজিয়েও খাবে না, আর উনি যেটা অপছন্দ করে সেটা করাও যাবে না। তার মানে এখন আমি জাউ ভাতটাও রান্না করে দিতে পারছি না, চিড়াটাও ভিজিয়ে দিতে পারছি না, বা কলা ভর্তাও করে দিতে পারছি না। তো এভাবে যেহেতু খেতে চেয়েছে আমি সেটাই করে দিচ্ছি। আর সুভার বাবা তো বাসায় নাই, সে তার ওয়ার্কিং প্লেসে আছে। এই বাইরের কাজগুলো যে আপনাদের ভাইয়াও আমাকে করে দিবে তারও কোনো উপায় নেই, বাচ্চারাও ছোট। তো ওদেরও পরীক্ষা চলছে, ওদেরকে একটু শুইয়ে দিয়েছে কিন্তু ঘুমাচ্ছে না, খুব বিরক্ত করছে। তো এদিক থেকে আব্বাকে চিড়িয়ে দিলাম, আর 5টার দিকে আবারও বলছে যে উনি আপেল খাবে। তো আমি আবারও নিচে নেমে এসেছি। তো নিচে নেমে এসে এখন পেয়ারা কিনছি। পেয়ারার রসে কিন্তু লুজ মোশনের বেশ ভালো একটা পজিটিভ কাজ দেয়। আর হচ্ছে যে এখন আপেল নিব, সাথে ওনার নাশপাতি পছন্দ, নাশপাতিটাও নিব। তো এর ভেতরে কিন্তু সুভার বাবা আব্বাকে ফোন দিয়ে বলল যে আব্বা আমি আসার সময় নিয়ে আসি এগুলো। তো চিন্তা করলাম যে আসবে তো রাত্রেবেলা, সেটা অনেক দেরি হয়ে যাবে। তো তার থেকে আমি বরঞ্চ নিচে নেমে এসে যা পেরেছি বা যতটুকু পরিমাণে পেরেছি আমি আপেল, নাশপাতি, পেয়ারা এগুলো নিয়ে আবারও উপরে উঠে যাচ্ছি। তো এই তো, আব্বার যখন শরীরটা খারাপ হয় তখন উনি একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। শুধু আব্বা না, যে কোনো বয়স্ক লোকই কিন্তু বয়স হয়ে গেলে ছোট মানুষের মতোই আচরণ করে। বাসায় চলে এসেছি, আর এসে এখন ফ্রুটসগুলো ঝুড়িতে নামিয়ে রাখছি। আর যে কয়েকটা ফ্রুটস আমি এখন আব্বা বা বাচ্চাদেরকে কেটে দিব সেটা ওই ব্যাগের ভিতরেই রাখছি। তো রাতের বেলা কিন্তু সুভার বাবা আবার বাসায় আসার সময় আবারও বেশি করে ফ্রুটস নিয়ে এসেছিল, যে আমি কি কিনেছি না কিনেছি, সে কিন্তু আবারও বেশি করে ফ্রুটস নিয়ে এসেছিল। বাসায় বয়স্ক মানুষ আর বাচ্চারা থাকলে কিন্তু একটু পরপরই কিন্তু তাদের চাহিদা অনুযায়ী খাবার দিতে হয়। বা অনেকে আছে যে একসাথে অনেক খাবার খেতে পারে না, অল্প অল্প করে বারবারে মানে খেতে হয় তাদের। তার ভিতরে হচ্ছে যে আব্বাও এমন, যে উনি একসাথে সব খাবার খেতে পারে না, অল্প অল্প করে বারে বারে দিতে হয়। তো এখন পেয়ারা, নাশপাতি আর আপেলটা ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি, আর এগুলো এখন 2 বাচ্চা সহ আব্বাকে খেতে দিব। তো এই তো, এভাবে করে বিকালবেলাটা আব্বাকে নাস্তা দিয়েছিলাম। আর আসলে ওনার যেহেতু একটু শরীরটা খারাপ, ভালো লাগছে না, আমিও চিন্তা করছিলাম যে একটু পরপর খাবার দিলে হয়তো বা রুচিটাও ফিরতে পারে। আর এর ভিতরে কিন্তু আব্বা ওষুধও খেয়ে নিয়েছে। তো যাই হোক, এভাবে করে সুস্থ অসুস্থতার মধ্যে দিয়ে আব্বার দিনগুলো কেটে যাচ্ছে, আর সেই সাথে আমার দিনরাতগুলো আমি খুব ব্যস্ততার মধ্য দিয়ে পার করছি। এর ভেতরে কিন্তু আব্বাকে খাবারটা দিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাশে চিড়া রয়েছে, কিছুটা চিড়া খেয়েছে আর কিছুটা রয়েছে। আর আমি এর ভিতরে সন্ধ্যাবেলায় 1 কাপ চা খেয়ে নিচ্ছি। এই ছিল আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।